রমজান আসার আগেই রমজানের বাজার পেয়ে যাব ভাবতে পারিনি। দুঃখও লাগে আবার হাসিও লাগে। বাঙালি মানুষ বেশি বেশি চায়, যত দিবে তারা অত সে যাবে। আমার তো অনেক কাজ থাকে, শুধুমাত্র সকালে নাস্তা বানানোর পরেই তো আর কাজ শেষ হয়ে যায় না। যে যেমন করবে সে তেমন ভোগ করবে। অতিরিক্ত বাড়াবাড়ি করা কোনো কিছু ভালো না, বুঝছো? যে কোনো কিছু করতে গেলে বা যে কোনো কাজ করতে গেলে একটু বুঝে শুনে করতে হয়, একটু বুঝে শুনে বলতে হয়। এমন কোনো কাজ করা উচিত না যে কাজটার জন্য তোমাকে নিজেকেই অনেক কষ্ট করতে হবে, অনেক বেশি সাফা করতে হবে। গত ভিডিওতে লাইক অনেক কম পেয়েছি। এত কষ্ট করে রমজান বসতে ভিডিও করলাম, কিন্তু সেভাবে করে লাইক পেলাম না। কী আর করা, সবার কাছে সব কিছু ভালো না হতে পারে। সময় দেখে কাজ করতে অনেক সুবিধা হয়, আমাকেই আনতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু আমার কাছে তো টাকা শর্ট আছে। রমজান আসার আগেই রমজানের বাজার পেয়ে যাব ভাবতে পারিনি। এগুলো দেখে আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে, কারণ এগুলো তো আমার জন্য স্বপ্নই, তাই না? এতগুলো বাজার কি বাবুরাবু কোনদিন এনেছে বা কোনদিন আনবে। সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম তেল দেখে। 5 কেজি তেল, পুরো 5 কেজি তেল। জানো না কতদিন যে এই 5 কেজি তেল আমি চোখে দেখিনি। এত বড় দামের তেল আমি কতদিন যে চোখে দেখিনি, আজকে অনেকদিন পরে দেখলাম। বাবুরাবু তো সেই খুশি, ওনাকে আর আধা 1 কেজি করে তেল আনতে হবে না। আর আমার কথা বলতেছো, আমি তো বেঁচে গেলাম তেল বাঁচার হাত থেকে। এতগুলো তেল আনলে তো আর তেল বাঁচিয়ে রাখতে হবে না, এই তেল দিয়েই অনেকগুলো কাজ করা হয়ে যাবে। এখানে প্রায় 1 কেজি বেসন আছে, বুঝছো? যাক, ভালোই হলো, আমাকে আর কষ্ট করে বেসন বানিয়ে নিতে হবে না। আমি আবার অ্যাঙ্গোটার কিনে নিয়েছিলাম, ভেবেছিলাম ওগুলো মেশিনে গুঁড়ো করে বেসন বানিয়ে নিব। তারপর ওগুলো দিয়ে বেসন প্রিমিক্স এবং বেসনগুলো বানিয়ে নিব। যাক, আমার এই কষ্টটা কমে গেল, আমাকে আর বেসন বানাতে হবে না। এগুলো দিয়েই মনে হচ্ছে এই মাস চলে যাবে। তারপর যদি লাগে অ্যাঙ্গোটা তো আছেই, সেগুলো গুঁড়ো করে নিব। এই দেখো, 1 কেজি খেসারির ডাল। এই খেসারির ডাল দাম হচ্ছে 120 টাকা। দামাদামি করলে 110 টাকা, এর কমে দিবে না। সেই জায়গায় আমি আধা 1 কেজি চাল কিনেছি। আমার টাকাগুলো নষ্ট হলো, কেন যেগুলো আগে পেলাম না। দুঃখও লাগে আবার হাসিও লাগে। এত কষ্ট করে টাকা দিয়ে কিনলাম, কেন কিনলাম? আমি যদি জানতাম তাহলে আমি এগুলো কিনতামই না, আমার টাকাটা সেভ হইতো। আসসালামু আলাইকুম, আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো, তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। আচ্ছা, আমি কেন দুঃখ করতেছি? টাকাটা তো আমার যায়নি, টাকাটা তো গেছে ওনার, কারণ ওনার পকেট থেকে তো আমি টাকাটা আবার নিয়েছিলাম, উদ্ধার করেছিলাম 200 টাকা। তাহলে সেক্ষেত্রে তো আমার কোনো লস হয়নি, তাই না? যদি এই 300 টাকা আমার পকেট থেকে খরচা করতাম, তাহলে কখনোই ওনার পকেট থেকে টাকাগুলো নিতাম না। মুড়ি এনে ভালোই হয়েছে। বাবুরাব্বু কখনো এত বেশি মুড়ি আনেন না। উনি সবচেয়ে বেশি হলে আধা 1 কেজি, এর বেশি তো জানি না। বাচ্চারা তো মুড়ি খেতে খুব পছন্দ করে, তো সেক্ষেত্রে মুড়িগুলো এনে ভালোই হয়েছে। এখানে মনে হয় 5 কেজি আলু আছে। তো আলু যখন এনেছে, পেঁয়াজ আনলে পারতো, পেঁয়াজও নেই। বাঙালি মানুষ বেশি বেশি চায়, যত দিবে তারা অত সে যাবে। এই বাজারগুলোই রমজানের 2 দিন আগে বাবুরাবু বাসায় নিয়ে এসেছেন। সেদিন ওনার বন্ধ ছিল, তো সকালবেলা উনি নাস্তা খেয়ে বেরিয়ে গেছেন। তো আমি জানতাম উনি আর আসবে না। আমি আমার মতো করে সবগুলো কাজ করতেছিলাম গুছিয়ে। হঠাৎ করে দরজায় ধন ধন আওয়াজ হলো। কি ব্যাপার, উনি গেলো 2 ঘন্টাও হলো না, উনি কেন আবার আসলো? ফোনও তো দেয়নি, হঠাৎ করে চলে আসলো। এইদিকে আমি ইডি চুলা বের করে রেখেছিলাম, তো উনি আসাতে তাড়াহুড়া করে চুলাটা বন্ধ করে ওয়ার্ডরোবে রেখে দিলাম। তারপরে দরজা খুলে দেখি ওনার হাতে বাজার। কি ব্যাপার, এত বাজার কে দিয়েছে? তো এই বাজারগুলো ওনার বন্ধু দিয়েছে। তোমাদেরকে বলেছিলাম না যে একটা বন্ধু আছে যে সবসময় ওনাকে হেল্প করে, যা যা লাগে দেয়, ছেলে পড়াশোনার খরচ দেয়। তো উনি এই বাজারগুলো দিয়েছেন। উনি কখনোই আসলে এভাবে করে রমজান বাজার দেয়নি, এবারই প্রথম দিল। বাবুরাবু তো প্রতি রোববারই ওনার সাথে দেখা করে, কথা বলে। তো সেদিনও গিয়েছিল দেখা করতে, কথা বলতে। তো যাওয়ার পর উনি বলতেছে, রমজানের বাজার করেছো? তো উনি বলতেছে না, করেনি। তখনই সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে গেলো বাজারে। উনিও বাজার করলো আর ওনাকেও বাজার করে দিল। বাবুরাবু তো অবাক হয়ে গেল যে রমজানের বাজার পেয়ে যাবে, উনি ভাবতেও পারেনি। তবে চিনিটা দেওয়া দরকার ছিল, এটা দিলে সম্পূর্ণ হতো আর কি। যাই হোক, সমস্যা নেই, চিনি তো বাসায় আছে। তাছাড়া বাবুরাবু চিনি নিয়ে আসবে, তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। যা রমজানের বাজার আছে বা পেয়েছি, সেগুলো দিয়েই এই পুরো 1 মাস চলে যাবে। শুধু কি রমজানের মাস, রমজানের পরও চলে যাবে, কোনো সমস্যা হবে না। খেসারি ডাল তো মনে করো যে আগের বছর আমাকে কিনতে হবে না, এগুলো দিয়ে হয়ে যাবে, কারণ খেসারি ডালটা অত বেশি খাওয়া হয় না। বাবুরাবু বাসায় আসলে অনেক ঝামেলা করে, চিড়চিড়ি করে। যখন ওনার খাওয়ার সময় হয়, তখন উনি অনেক বেশি চিড়চিড়ি করে। সেদিন উনি দুপুরে পরে বাসায় এসেছিলেন, এসে দেখেন যে এই অবস্থা, খাবার রান্না করা হয়নি। আমি সবেমাত্র বাচ্চাদেরকে খাবার খাইয়ে বসে চা খাচ্ছিলাম। তো উনি আসার কারণে চাটা ঠিকভাবে খেতে পারিনি। তো বাসা আসার পরে চিলেচিলি করে মনে করে যে অবস্থা খারাপ করে ফেলেছে। তারপর মনে করে যে আমার মালিকের ঘরে যে তা ছিল, সেই তাটা সে নিয়ে গেছে, নিয়ে আমাদেরকে দিয়েছে, ওটা দিবে না আমাকে।
আমি আবার অত বেশি ঝামেলা করিনি, কারণ আমি জানি মাল্টি কুকার তার নিলে সমস্যা নেই, কারণ রাইস কুকার তার আর মাল্টি কুকার তার সেম সেমই, তো ওটা দিয়ে আমার এটা কাজ হয়ে যাবে। তাছাড়া মাল্টি কুকার তো আমার কাছে নেই, সুতরাং এই তার দিয়ে আমি কী করবো। আসলে তারটা আমি ব্যাগে করে ভরে রেখেছিলাম টেবিলের উপরে, বুঝছো। মাল্টি কুকারটা দিয়ে আসার পরে ব্যাগটা ভিতরে রাখিনি, ব্যাগটা টেবিলের উপরেই ছিল। ভেবেছিলাম আবার যখন আনতে যাবো তখন ব্যাগটা নিয়ে যাবো, এই কারণে ব্যাগটার ভিতরে রাখিনি। তো সেটাই আমার ভুল হলো। উনি দেখলো যে ব্যাগটা এখানে পড়ে আসে, বলতেছে যে এটা কিসের তার। আমি বললাম মাল্টি কুকার তার, এটা এখানে কেন, তুমি কি করেছো মাল্টি কুকার, মাল্টি কুকার কোথায়। আমি বলছি আছে, বলছে দেখাও, বলছে আমি দেখাবো না। কেন দেখাবো না। আমি বললাম তোমার এখন মোমাজ খারাপ আছে, তোমাকে দেখালে তুমি এটা নিয়ে রেখে দিবা। বলছে দাও আমি এটা রেখে দিব। আমি বলছি না আমি এটা দিব না। বলতেছে যে বাসাতে কিছু আছে, সিলিন্ডার চুলা আছে, মাল্টি কুকার আছে, তাহলে তুমি কি জন্য রান্না করো নাই, রান্না করতে কেন এত বেশি দেরি হয়। মানে উনি আমাকে এমনভাবে বলতেছে যে উনি আমাকে বলেছিল রান্না করার জন্য, উনি সে খেয়ে যাবে, এমন একটা ভাবনা, বুঝছো। আমার তো অনেক কাজ থাকে, শুধুমাত্র সকালে নাস্তা বানানোর পরেই তো আর কাজ শেষ হয়ে যায় না, বাচ্চাদেরকে খাবার খাওয়াতে হয়, থালা বাসন দিতে হয়, আরও কত কাজ থাকে। তোমার তো জানোই সংসারের কাজ কত থাকে, তো সেগুলো তো সাথে হয়, তাই না। এগুলো না করে তো আর সঙ্গে সঙ্গে চুলে রান্না বসানো যায় না, তাছাড়া গ্যাস নেই, বুঝতে হবে সিলিন্ডার চুলে সব কিছু করতে হয়, ইট চুলে করতে হয়, তো সব কিছু যে দ্রুত হবে সেটা তো না। আমি চা খাচ্ছিলাম আর জাহাঙ্গে পড়াচ্ছিলাম, তখন উনি বাসায় আসলো। উনি বাসায় এসেছেন এগুলো রাখার জন্য, উনি কিন্তু খাওয়ার জন্য বাসা আসেননি। যদি উনি কিছু খেয়ে আসেননি, তারপর উনি আমাকে ফোন দিয়ে বলবেন না যে আমি আসতেছি, তুমি কিছু খাবার রান্না করে রেখে দাও, আমি এসে খেয়ে নিব। তাহলে তো আমি অন্তত ডিম ভাজি করে ওনাকে দিতাম। তো উনি তো সেটাও করলো না, উনি কোনো ফোন না দিয়েই হঠাৎ করে চলে আসলো। আর আসার পরে চেঁচিয়ে শুরু করলো। নর্মালি ফোন দিয়েছিল যে তুমি কী করতেছো, আমি বলছি আমি বাচ্চাদেরকে খাওয়াচ্ছি। তারপর আবার বললো যে কখন রান্না করবে, আমি বললাম বাচ্চাদেরকে খাইয়ে আমি চা খেয়ে তারপর রান্না করবো। মানে আমি আমার সহজ সরল কথাই বলেছিলাম, উনি জানে যে আমি এই সময় রান্না করি না, আমি একটু পরে রান্না করি। তারপরে যে কেন উনি চেঁচিয়ে করলো আমি বুঝলাম না। উনি বাসায় এসে সন্ধ্যায় বলতো যে আমার ক্ষুদা লেগেছে, আমাকে খাবার দাও, আমি রেস্ট নিতেছি। তো আমি ওনাকে খাবার রান্না করে দিতাম যাই পারি। উনি সেটা না করে চিল্লি করে অবস্থা খারাপ করে ফেলে দিয়েছে। তারপর আবার জাহাঙ্গে পড়াচ্ছিলাম আমি, তো জাহাঙ্গের খাতাগুলো নিয়ে উনি ফিক্কা মেরেছে, বুঝছো। আমি জাহাঙ্গে লেখা দিয়েছিলাম, বলছিলাম যে এগুলো লেখো। তো উনি বলছে বাচ্চারা খাবে, ওদের ক্ষুধা লেগেছে, মানে তুমি কেন ওদেরকে খাবার দাও না, না খেয়ে কিসে লেখা, মানে কী যে একটা অবস্থা না। মাত্র নাস্তা খেয়ে বসেছে, এখন তারা কী খাবে। মানে উনি এত বেশি দরদ দেখায়, আমার মানে খুব রাগ লাগে, বুঝছো, এসব দরদ দেখলে। করার বেলায় কিছু নেই, শুধু আলগা পিরিত দেখায়, আলগা দরদ দেখায়। তো করেছি কি বুঝছো, খাতাগুলো ফিকে মারছে না, খাতাগুলো আমার পেছনে পড়ে গেছে। এখন এগুলো তো আমি জানি না, আমি তো বাগড়া বসে সবজি কাটতেছিলাম যে উনি আসছে ওনাকে খাবার রান্না করে দিব। তো এই ফাঁকে সায় এসে বলতেছে যে আব্বু জায়নে খাতা আমার পেছনে ফেলে দিয়েছে। মানে ফেলছে মানে, এটা কী কথা, খাতা ফেলছে মানে কি। স্কুল খাতা ছিল, স্কুলের বাংলা খাতা ছিল, স্কুলে সব লেখা ওই খাতা সে দেখতো, ওই খাতা তো লাগবে। তারপর আবার বই ছিল, মানে সব উনি বলছে পেছন দিয়ে ফেলে দিয়েছে। আমি ভেবেছিলাম কি উনি আলমার উপরে রেখে দিয়েছে, কিন্তু পড়াশুনো যে আলমার পেছনে ফেলে দিয়েছে, মানে আগে মাথা ফিকে মেরেছে না, তো ওখানে পড়ে গিয়েছে। আমি তো রেগে মেগে ফায়ার। তুমি এগুলো কী করেছো, বাংলা খাতা স্কুলে লেখা দেয়, বইয়ে লেখা দেয়, বই লাগে, তুমি এগুলো কী জন্য ফেলে দিয়েছো। এখন আমি জানি না, তুমি বই এনে দিবা, আর খাতা লেখাগুলো তুমি কীভাবে আনবা আমি জানি না। এত কষ্ট করে আমার ছেলে এই লেখাগুলো লিখেছে, এখন আমি ওকে কীভাবে পড়াবো। তোমার তো বিষ কেন, এত বেশি বিষ কেন তোমার, এখন বিষ মরছে, এখন ভালো লাগছে, এখন বুঝো কেমন লাগে। এই কথা বলার পরে হচ্ছে উনি চুপ হয়ে গেছে, মানে উনি বুঝতে পারছে যে উনি ভুল করে ফেলেছে, ওনার আসলে এটা করা উচিত হয়নি। তারপর উনি বলতেছে আর আমার চিপে এগুলো পড়ে গিয়েছে, এগুলো তো নেওয়া সম্ভব না, তুমি কষ্ট করে ম্যানেজ করে নাও। আমি বললাম আমি কষ্ট করে ম্যানেজ করতে পারবো না, অনেক লেখা, এগুলো আমি কীভাবে ম্যানেজ করবো। আর বই তুমি কিনে দিবা, তুমি টাকা দিয়ে বই আনছো, তোমার বই তুমি ফেলেছো, সমস্যা নেই, তোমার টাকা গেছে, এখানে আমার কিছু যায় আসে না। কিন্তু খাতা তো লাগবে, খাতা লেখাগুলো তো আমাকে ওকে পড়াতে হয়। তো ওই লেখাগুলো ছাড়া আমি কীভাবে ওকে পড়াবো। তাছাড়া এতগুলো পড়া কি কেউ দিবে, এতগুলো পড়া কি একদিনে নেওয়া যাবে। সবাই তো আর সবগুলো লেখা লিখে দেন না, আমার সাথে তো প্রতিদিনই সবগুলো লেখা লিখে নিয়ে আসে। তুমি যেভাবেই পারো খাতা বের করে দাও, না হয় তুমি স্কুলে গিয়ে লেখাগুলো লিখে আনবে, আমি কিছু জানি না। তোমার এত সমস্যা, এত প্রবলেম তোমার, বাচ্চারা পড়াশোনা করলে তুমি এখন সব সামলাও, তুমি লেখাগুলো ম্যানেজ করে এনে দাও। তো এসব কথা বলার পরে উনি বলছো বইটা বের করে দিয়েছি, বইটা বের করতে উনি অনেক খুশি, ওনার টাকাগুলো বেঁচে গেল। তারপরে সেই খাতাটা আর বের করতে পারেননি, খুব ট্রাই করছিল বাট পারেনি, অনেক সময় লেগেছিল এই ধর্ম বইটা বের করতে। আসলে ৩ বাটের আলমারিতে অনেক বড় আলমারি, তো এত বড় আলমারি মনে করো যে সরানো তারপর নেওয়া তো কম কথা না, তাছাড়া আলমারি তো উঁচু অনেক লম্বা। তো সে আলমারি নিচে পড়ে গেছে, ওখান থেকে বের করে আনা তো অনেক কষ্ট, লাঠি দিয়ে বের করে আনা অনেক কষ্ট হয়ে জানার জন্য। তারপর উনি অনেক কষ্ট করলো, মানে ঘন্টাখানেক ধরে বলছো এই রুমের মধ্যে বসে এগুলো করলো, কিন্তু শত চেষ্টা করেও খাতাটা বের করতে পারেনি। তারপর উনি বাসা থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার সময় বলতেছি তুমি খাবা না, আমি সবজি কাটাছি রান্না করবো, তুমি বেলে খাবা, তোমার খুব ক্ষুধা লেগেছে। সে বলতেছে আমি খাবো না, তোমরা খেয়ে নাও। তখন আমি বললাম তাহলে এত বেশি ঝামেলা কেন করলা, কেন তুমি এত বেশি সিঙ্গেল করলা, তুমি যখন খাবাই না তখন কেন এত বেশি চেঁচিড়ি করলা, কেন এত বেশি সময় নষ্ট করলা। তুমি এসব না করে যদি চুপ করে বসে থাকতা তাহলে তো এত ঝামেলা হইতো না, তোমার খাবারও খাওয়া হইতো আর খাতাটাও হারাতো না। তোমার কাছে কি বাচ্চা এসে বলেছে যে বাবা আমার ক্ষুধা লেগেছে আমরা কিছু খাবো, এই কথা তো তোমাকে কে বলেনি, তাহলে তুমি কেন এত বেশি একবারই ঝামেলা করলা।
তোমারও সময় নষ্ট হয়েছে, কষ্ট হয়েছে, আর আমাদেরও অনেক কষ্ট হয়েছে তোমার সাথে ঝামেলার কারণে। তুমি সব কী জন্য করো? লসটা কার হয়েছে, লাভটা কার হয়েছে বলো তো? লস হয়েছে তোমার, আমার তো কোনো লস হয়নি। আমার কাজ আমি ঠিকই করতেছি, তোমার শুধু শুধু এনার্জি ক্ষয় হলো, সময় নষ্ট হলো। এগুলো শুনে আর কিছু বলবো না। সে যে যেমন করবে সে তেমন ভোগ করবে। অতিরিক্ত বাড়াবাড়ি করা কোনো কিছু ভালো না, বুঝছো? যে কোনো কিছু করতে গেলে বা যে কোনো কাজ করতে গেলে একটু বুঝে শুনে করতে হয়, একটু বুঝে শুনে বলতে হয়। এমন কোনো কাজ করা উচিত না যে কাজটার জন্য তোমাকে নিজেকেই অনেক কষ্ট করতে হবে, অনেক বেশি সাফা করতে হবে। তোমাদেরকে তো বলেছিলাম যে পাশের বাসার আঙ্কেল আমাকে ক্যান্ডা দিয়েছিল গত বছরে, তো এই বছরে আমাকে ক্যান্ডা দিল। যে আঙ্কেল স্কুল থেকে বাসা আসার পরে ওনার সাথে দেখা হলো, উনি বসে আছেন বাসায়। তো আমি বললাম যে আঙ্কেল আমাকে তো ক্যান্ডা দিলেন না, বসে আপনি তো আসলেন না নিতে। তখন আমি বললাম আঙ্কেল আপনি তো বাসায় থাকেন না, আপনি তো জব করেন, তো কীভাবে আপনাকে পাবো? তো বলতেছে আমি তো এই সময় থাকি, এই সময় আসলে আমাকে পাওয়া যাবে। আসলে সেদিন আন্টির ওই বিহেভিয়ারের কারণে আমার আসলে ওনার বাসায় যেতে ইচ্ছে করছিল না। ক্যালেন্ডার নেওয়ার জন্য যে যাবো সেটাও ইচ্ছে করছিল না, কারণ আন্টি ওরকম ব্যবহার আমার কাছে খুব খারাপ লেগেছিল। ওই যে তোমাদেরকে বলেছিলাম না যে এইটি চুলা নষ্ট হয়ে যাওয়ার পরে ওনার বাসায় গিয়েছিলাম রান্না করার জন্য। উনি ক্যালেন্ডার দিচ্ছিলেন দুইটা, আর একটা দিচ্ছিলেন টেবিল ক্যালেন্ডার। এই রুমের এই পাশে একটা ক্যালেন্ডার রাখতাম, মানে এটা ওনার রুম আর কি, কিন্তু এখানে আর রাখবো না। যতবারই আমি এখানে রাখি ততবারই উনি ক্যালেন্ডারগুলো খুলে ফেলে, ছিঁড়ে ফেলে। তো এই কারণে এবার আর ক্যালেন্ডার এখানে রাখিনি। এই টেবিল ক্যালেন্ডারটা আমাকে এই স্কুলের ওই মহিলা দিয়েছিল। ওই যে তোমাদেরকে বলেছিলাম না যার সাথে আমি বসে কথা বলি, তো সেই মহিলাটা আমাকে এই ক্যালেন্ডার দিয়েছিল। এটা অডুব উপরে রেখে দিয়েছিলাম। এখন তোমাদেরকে এটা দেখাচ্ছি। আমার কাছে এই ক্যালেন্ডারটা বেশ ভালো লেগেছে। আগে আমি যখন পড়তে বসতাম না, তখন আমার পড়া টেবিলের সামনে টেবিল ক্যালেন্ডার থাকতো। দেখতে এত বেশি ভালো তো জানো না, মানে আমি মাস দেখতাম, বছর গুনতাম যে কখন মাস শেষ হবে, কখন ছুটি হবে, মানে এগুলো দেখতাম, বুঝছো? অনেক ভালো লাগতো এগুলো দেখতে। অনেকে বলে যে বাসায় ছবি রাখা উচিত না, ফেরেশতারা ঘরে ঢুকে না। বাসাতে ঠিকমতো নামাজও পড়া হয় না, তো ছবি রাখাতে বা না রাখাতে কি যে আসে? তাছাড়া আমরা যখন বাসায় ছবি রাখতাম না, তখন আমরা করতাম কি, নামাজ পড়ার সময় ছবির উপরে কাপড় দিয়ে দিতাম, ছবির উপরে কাপড় দিয়ে তারপর নামাজ পড়তাম। এটা আসলে ক্যালেন্ডার খেতে হতো, বুঝছো? মানে ক্যালেন্ডারে অনেক সময় মানুষের ছবি থাকতো। এইটা আসলে আমরা বুঝতাম না, আনএক্সপেক্টেড হয়ে যেত। অনেক সময় অনেকে ক্যালেন্ডার দেয়, আমরা তো ক্যালেন্ডার কিনতাম না, তো মানুষের ক্যালেন্ডার দেয় সেগুলো ইউজ করি। তো সেক্ষেত্রে ছবি আসলে তখন এই কাজটা করি। আমি তো মনে করো বছরের প্রথম দিন আসার আগেই ক্যালেন্ডার খুঁজতাম মানুষের কাছে, ক্যালেন্ডার এনে বাসায় রাখতাম। আমার কাছে ক্যালেন্ডার দেখতে অনেক ভালো লাগে। বিয়ের পরে বাবার আবু কয়েকবার ক্যালেন্ডার এনেছিল, তারপরে আর আনেনি। কেউ দিলে নিয়ে আসে, নিজ থেকে তো আর কিনে আনবে না আমার জন্য। আপুরা তোমরা কি লাইক করেছো, নাকি বসে বসে আমার ভিডিও দেখতেছো লাইকের কথা ভুলে গিয়েছো? প্লিজ আপুরা একটা লাইক করে দাও, লাইক করে দিলে কাছে বসে অনেকজন বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও, তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে। তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু, অবশ্যই 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 কমেন্টস করবে। গত ভিডিওতে লাইক অনেক কম পেয়েছি, এত কষ্ট করে রমজান বসতে ভিডিও করলাম, কিন্তু সেভাবে করে লাইক পেলাম না। কী আর করা, সবার কাছে সব কিছু ভালো নাও হতে পারে। তাছাড়া সবার তো এত ভালো কিছু আমি আয়োজন করি নেই। যতটুকু আমার পক্ষে কষ্ট সম্ভব আমি অতটুকুই করেছি। রমজানের বসতি যতটুকু করা দরকার সেগুলোই করেছি, এর থেকে বেশি কিছু করা সম্ভব হচ্ছে না আমার পক্ষে। এগুলো করতেই তো অনেক কষ্ট হয়ে গিয়েছিল, 2 বাচ্চা স্কুলে যাওয়া, আবার বাসায় এসে রান্নাবান্না করা, তো এগুলো মেনটেন করে আবার ওই বাড়তি কাজগুলো করা, সেগুলো করতেও কিন্তু অনেক কষ্ট হয়ে গিয়েছিল। তাও তো সবগুলো কাজ করতে পারিনি। এই দেখো টেবিল ক্যালেন্ডারটা এই র্যাকে রেখেছি, কিচেনের র্যাকে। এটা রাখার আর কোনো জায়গা নেই, তাই আপাতত এটা এখানেই রেখেছি। তাছাড়া আমি তো প্রায় সময় কিচেনেই থাকি, তো কিচেন থাকাতে আমার জন্য অনেক সুবিধা হবে। দিন, তারিখ, মাস এগুলো ঠিকভাবে দেখতে পারবো। তাছাড়া আমার অনেক কাজেও লাগবে। কিচেনে একটা ঘড়ি ছিল, সেই ঘড়িটা বহুদিন ধরে ছিল, তারপর নষ্ট হয়ে গেছে, এরপর আর ঠিক করা হয়নি, আর কেনাও হয়নি। একটা ঘড়ি কিচেনে লাগে, সময় দেখে কাজ করতে অনেক সুবিধা হয়। কি করব বোন, একটা করলে আরেকটা হয় না, মানে সংসার করতে গেলে যে কত কিছু লাগে এটা আসলে যে সংসার করে সেই বুঝে। এই যে মতো সিলিন্ডার চুলা লাগবে আমার, মানে লাগবেই লাগবে, বুঝছো? মানে পাতিলে কালে জমতে জমতে অবস্থা খারাপ হয়ে গেছে। এই কালে ধুতে ধুতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে যে কত কাল ধরে আমি পাতিলে কালি দিয়ে জানো না, মানে মেজাজটা আমার এত বেশি গরম হয়ে যায় জানো না। সেদিন বাবুরাবাকে বলতেছিলাম যে আমি তোমাকে 2,000 টাকা দিব, তুমি আমার জন্য একটা কাছে সিনেচুরে কিনে দিবা। তখন সে বলতেছে সিনেচুরে তো আসে, তাহলে আবার কী জন্য কিনবার একটা? আমি বলতেছি জানো না এটাতে কালি জমে আমার সমস্যা হয়। তখন বলতেছে তুমি 2,000 টাকা আমাকে দাও, আমি তোমাকে একটা ইডি চুলা কিনে দিই। আমি বললাম ইডি চুলার দাম কি 2,000 টাকা? বলছে না, ওইটার দাম হচ্ছে 3,500 টাকা। আমার চেনা জানা লোক আছে, সে এনে দিবে। ও ছিল অনেক ভালো চুলা, ওয়াটারের চুলা, আমার কাছে খুব পছন্দ হয়েছে, টাকার জন্য কিনতে পারতেছি না। তখন আমি বললাম তুমি চুলা কিনবে, এই টাকা দিতে হবে না, টাকা তো আরও লাগবে। সে বলতেছে বাকি টাকা আমি দিয়ে দিব। তারপর আমি বললাম তোমার তো সময় নেই চুলা আনার, তুমি কীভাবে চুলা আনবা? বলতেছে কিছু করতে হবে না, ফোনে বলে দিলেই সে এনে দিবে। মানে বুঝছো, চুলা বাসায় এনে দিয়ে যাবে। বাবা, মনে মনে বলি কত শখ, উনি ইডি চুলা কিনবো। যে চুলাটা আমি কিনেছিলাম ওই চুলাটা ঠিক করে দিলে কি হইতো? ওইটা তো ঠিক করা নেই, আলমারির ভিতরে ভরে রেখে দিয়েছিলা, ঠিক করার নাম নাই। এখন তুমি আরেকটা চুলা কিনবা, তাই না?
আবার বলতেছে তোমার কাছে ইট চলে থাকলে ওটা দিয়ে দিও, আমি ঈদের পর ঠিক করে নিব। হ্যাঁ, উনি ঠিক করে দিবে। উনি ঠিক করলে কবেই ঠিক করতো। আমি জানি না উনি কীরকম মানুষ। ওনাকে বলাটাই আমার ভুল হয়েছে। উনি আমাকে কাঁচা সিলিন্ডার চলে কিনে দিবেন না, আমাকেই আনতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু আমার কাছে তো টাকা শর্ট আছে, 100-200 টাকা তো কম বেশি রাখতে পারে। সেই টাকাটা কীভাবে ম্যানেজ করব। দেখি কি করা যায়। চুলা তো আমাকে কিনতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। অবস্থা খারাপ হয়ে গেছে আমার। বাবুরাবু চায় ওয়ালটনের ইট চুলা আনলে ওটা আমি ইউজ করব, আর সিলিন্ডারের চুলা ইউজ করব। সিলিন্ডার কম ইউজ করবো আর ওটা বেশি ইউজ করবো, ঠিক আছে, সেটাও মানলাম। কিন্তু সিলিন্ডার তো ইউজ করা হবে, তাই না? আর ইউজ করলে তো কালি জমবে। ওই কালিগুলো ধুতে তো অবস্থা খারাপ হয়ে যায় আমার, সেটা কে দেখবে? তাছাড়া 2 চুলা মিলিয়ে কাজ করব। 2 চুলা মিলিয়ে কাজ করলে তো কম বেশি ইউজ করাই হবে। তো সেক্ষেত্রে তো আমার কষ্ট হয়ে যাবে 1 চুলায় কাজ করতে গেলে। আমার কষ্ট সে বুঝবে না, সে তো আর হাই পাতে ধোয় না, সে তো আর পাতলে গালি দেখে না, তার কাছে তো আর সমস্যা হয় না। এই পাতে গালগুলো হাতে লাগে, তারপরে পাগরের স্ল্যাবের উপর লাগে। জানো না, আমি যেখানে রাখি পাতিল ওখানে রাখতে গেলেও স্টিলের স্ট্যান্ডে কালি রেখে যায়। কি যেটা অবস্থা জানো না, ওই জায়গাটা আমাকে বারবার মুছতে হয়। সে তো আর এগুলো বারবার মুছে না, সে কীভাবে বুঝবে আমার এই কষ্টটা, মুছতে কতটা কষ্ট হয়। আজ এইটুকুই, আগামী ব্লগে দেখা হবে। সবাইকে জানাচ্ছি পবিত্র রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।